আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি হামিদের পলায়নে গোয়েন্দার সহযোগিতা, প্রধান ধায় এসবির, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার, ব্যাংকক থেকে যাবেন দিল্লি। খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড় চলছে। গত বুধবার রাত ৩টায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজে ব্যাংকক গেছেন। সেখান থেকে তিনি দিল্লি যাবেন বলে জানা গেছে। বিমানবন্দর ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে দেশ ত্যাগ করলেন এবং তাকে এই কাজে কারা সহযোগিতা ও সুযোগ করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলেও আব্দুল হামিদের কোনো এখতিয়ার সেই পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেলেন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। অনুসন্ধানে জানা গেছে সরকারের সর্বোচ্চ মহলকে অন্ধকারে রেখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশ যেতে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান এ ব্যাপারে অবহিত হওয়া সত্ত্বেও তিনি পুলিশের আইজি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কিছুই জানাননি। এমনকি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে আব্দুল হামিদকে ছাড়পত্র দেওয়া হলেও সংস্থাটির মহাপরিচালক এ বিষয়ে কিছুই জানানো হয়নি। একটি সূত্রে জানানো গেছে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং তাদের পক্ষে থেকেও ছাড়পত্র দেওয়া হয়। সূত্র জানায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ বা পলায়নের ঘটনায় সরকারের ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা ধরা পড়েছে। এক্ষেত্রে প্রধানত এসবির ব্যর্থতাকেই দায়ী করা হয়েছে, কারণ বিমানবন্দর ইমিগ্রেশনে সবকিছু সমন্বয় করে পুলিশের বিশেষ শাখা বা এসবি। ইমিগ্রেশন সম্পূর্ণরূপে এসবির অধীনে। এসবি প্রধান নিজে জানা সত্ত্বেও বিষয়টি কেন আইজিপি কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাতে জানাননি তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির পেছনে বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। প্রিয় দর্শক, প্রথম পাতায় আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আইসিটি আইন সংশোধন করে সংগঠনের বিচারের বিধান যুক্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলো চাইলে দ্রুত নিষিদ্ধ আইন উপদেষ্টা বলেছেন। নিষিদ্ধের রূপরেখা দাবিতে যমুনায় জমায়েত শাহবাগ ব্লকের। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা। নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে বিচারের মুখোমুখি করে জুলাই গণহত্যায় জড়িত দলটিকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানিয়েছে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি ভারতীয় বিমানের ধ্বংস নিয়ে সমর বিশ্লেষকদের কৌতূহল। এ পর্যন্ত ভারতের ৭৭ ড্রোন ভূপাতিত। ভারত পাকিস্তান সংঘাত। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি চিকেন নেকে এয়ার ডিফেন্স সিস্টেম বসালো মোদী সরকার। ভারত পাক যুদ্ধের আবহে উত্তপ্ত উপমহাদেশ। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্র। হাসিনা সরকারের পতনের পর ভারত তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশকে হারিয়েছে। পাকিস্তানের অনেকটাই কাছাকাছি এখন বাংলাদেশ। এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে এবং এই করিডোরটি বিভিন্ন দেশের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি অবিরাম মিথ্যা প্রচারের হাসির পাত্রে পরিণত ভারতীয় মিডিয়া। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাগামা গ্রামে পাকিস্তানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখছেন স্থানীয় এক বাসিন্দা। যুদ্ধ উন্মোদনায় ভাসছে ভারতের গণমাধ্যম। পাক ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরের থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজা যুদ্ধের ছবিকে পাকিস্তানে হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলো চালিয়ে যাচ্ছে অবিরাম এই মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তাক, এনডিটিভির মতো মূলধারার গণমাধ্যমগুলো এই দলের বাইরে নয়।
প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি বিএনপির অবস্থান স্পষ্ট, এক আটটা জামায়াত সহ ইসলামী দলগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু নিয়ে প্রতিবেদন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে দাবি আদায়ের গত বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকার প্রধানের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এরপর গতকাল শুক্রবার বিকেলে যমুনার সামনে থেকে সরে গিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন একাট্টা হয়ে অংশগ্রহণ করলেও বিএনপি সহ সমমনা দলগুলো অবস্থান অস্পষ্ট। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি রাজনৈতিক দল নিষিদ্ধ কোন আইনে। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নেমেছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্ররা। এমন পরিস্থিতিতে কোন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হতে পারে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রিয় দর্শক, প্রথম পাতায় আমরা আরো দেখতে পাচ্ছি ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন ফিলিস্তিনের 2200 পরিবার। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় 19 মাসের চলমান ইসরায়েলি আগ্রাসনে 2200 পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আগ্রাসনের গাজার 62,000 বেশি বাসিন্দা নিহত বা নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার গাজার সরকারি মিডিয়া দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, আসছি আমার দেশের তৃতীয় পাতা মহানগরীতে। দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে কোনো দ্বিমত নেই। আইন উপদেষ্টা বললেন আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র জারি। ফেসবুকে নাহিদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন মহলে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নেতাদেরও রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। সংবাদ সম্মেলনে এবি পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন সার্জিস। আরও দেখতে পাচ্ছি দর্শক, আমরা ভর্তি পরীক্ষার দিনেও উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা বরিশাল বিশ্ববিদ্যালয়। আরও দেখতে পাচ্ছি আমরা রাজধানীর পুরানা পল্টনে শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে মিছিল করে গণ অধিকার পরিষদ। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, ডক্টর ইউনূসকে ডিলিট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন তাকে ডিলিট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়টি। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ৫ম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাওয়া সর্ববৃহৎ এই সমাবর্তনে অংশ নেবেন 22,560 জন গ্র্যাজুয়েট। ওই দিনে 22 গবেষককে পিএইচডি এবং 17 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এই ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের স্বাক্ষর করা সনদও পাবেন। সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি রাজশাহী সীমান্তে বিজিবির টহল জোরদার। পাকিস্তান ভারত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজশাহী সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত পথে অনুপ্রবেশ ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল তৎপরতা। গত বুধবার রাতে গোদাগাড়ি ও চরঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকারী 4 অনুপ্রবেশকারীকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার বোটানিক্যাল গার্ডেনে হচ্ছে আধুনিক ডিসি পার্ক। আমার দেশের সংবাদ প্রকাশ, জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে। জেলা প্রশাসক বলছেন 19 একর জমি নিয়ে করা হচ্ছে এই পার্ক। আমরা আরো দেখতে পাচ্ছি দর্শক, এখানে প্রতিবেদনটিতে বলা হয়েছে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও 5 সদস্য গ্রেফতার। সাংবাদিকদের মঈন খান বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপির বিষয় নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সেটা তো বিএনপির বিষয় নয়, এটা নির্বাচন কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয়, এটা জনগণ সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আসছে আন্তর্জাতিক প্রতিবেদনে। আমরা দেখতে পাচ্ছি সপ্তাহান্তে গাজায় যুদ্ধবিরতির খসড়া চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে একমত না হলে তেল আবিবকে কঠোর মূল্যের হুঁশিয়ারি। ইসরায়েলি সেনা নিহত 2। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির একটি খসড়া চুক্তি চলতি সপ্তাহের শেষে প্রকাশ করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হাইয়ুমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আমেরিকা ও বিভিন্ন আরব দেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করতে পারেন যাতে ইসরায়েলের সব দাবি হয়তো পূরণ করা হবে না। এতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্প। পরবর্তী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ উপত্যকাটিতে পুনর্নির্মাণ ও প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমেরিকা। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার এক যুবককে তল্লাশি করছে ভারতীয় সেনারা। আমরা আরও দেখতে পাচ্ছি, হ্যাগে বন্দি দশা থেকে মেয়র নির্বাচনে দুতার্তে। আমরা আরও দেখতে পাচ্ছি, নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের অবনতি ট্রাম্পের। আমরা আরও দেখতে পাচ্ছি, ফিলিপাইনে ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না ইউরোপীয় পর্যবেক্ষকরা। প্রিয় দর্শক, আসি আমরা আমার দেশের একদম শেষের পাতায়। আমরা দেখতে পাচ্ছি, মুজিবের কালো আইনে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত বিনিময়ে সবাই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে তারা 2000 মানুষকে খুন করেছে, 30,000 মানুষকে পঙ্গু করেছে। এর পেছনে একমাত্র আওয়ামী লীগের অবদান রয়েছে। ফলে 1974 সালে আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবের করা কালো আইনের 19 ধারায় সরকার চাইলে দলটি নিষিদ্ধ করতে পারে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের এক নতুন বাজার এলাকায় শৈলকুপা বণিক সমিতির আয়োজনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শৈলকুপা বণিক সমিতির সভাপতি আবু সাইদ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। আমরা আরও দেখতে পাচ্ছি, আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তারেক রহমানের। আরও দেখতে পাচ্ছি দর্শক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেবে সোমবার। ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর। শহীদ মিনার থেকে বাংলাদেশের আত্মপ্রকাশ। রাতভর নাটকীয়তা শেষে আইবি গ্রেফতার। রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আদালতে শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সদস্য সংখ্যা বাড়িয়ে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করছে তারা। শুধু তাই নয়, পর্যবেক্ষণ টাওয়ার থেকে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে। লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশিদের গতিবিধি। এর ফলে লালমনিরহাট জেলার 248 কিলোমিটার সীমান্ত জুড়ে আতঙ্ক বিরাজ করছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন সব সীমান্ত এলাকায় বিএসএফের 24 সদস্যদের উচ্চ সতর্কতা রাখা হয়েছে। পাক ভারত যুদ্ধে প্রভাব সীমান্ত পড়তে পারে, এই আশঙ্কা থেকেই নজরদারির মাত্রা বাড়াচ্ছে ভারত, এমনটাই মনে করছেন সীমান্ত সূত্রগুলো। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, কোরিয়ার শ্রমবাজার নিয়ে হতাশা, প্রশ্নবিদ্ধ ভূমিকা ভুয়াসেলের। জব রোস্টারদের ক্ষোভ। আগ্রহ বাড়াতে দূতাবাসে কোনো প্রতিনিধি নেই, ভুয়াসেল সঠিকভাবে ফাইল পাঠায় না, কোটা খালি থাকার পরও যেতে পারছেন না বাংলাদেশিরা। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, এখানে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, জামাতের সমাবেশে গুলিবিদ্ধ সহ আহত 12, সীতাকুণ্ড প্রতিনিধি। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, বিনিয়োগের নামে দেশে সার্কাস চলছে। চট্টগ্রাম সেমিনারে আমির খসরু, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আসবে না। আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি, এখানে প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় এভাবে শুয়ে বসে বিশ্রাম নেন শ্রমজীবী মানুষ। ছবিটি শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে লেকপাড় থেকে তোলা। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আরও সুন্দরবনে 78 জনকে ফেলে গেল বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের মান্দার বাড়িয়ার জঙ্গলে 78 নারী ও পুরুষকে ফেলে গেছে। গতকাল শুক্রবার বেলা 11:30টার দিকে একাধিক নৌযানে সীমান্তবর্তী রায়মঙ্গল নদী পার হয়ে বাংলাদেশ প্রবেশের পর তাদের ফেলে চলে যায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশি বংশোদ্ভূত বলে অভিযোগ আনা হয়েছে। স্থানীয় মান্দারবাড়িয়া বন বিভাগের টহল ফাঁড়ির সদস্যদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশে কোস্টগার্ড সদস্যরা উদ্ধারে রওনা হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি শেষ পাতায় জুলাই বিপ্লবের প্রতিবেদন দেখতে পাচ্ছি, শহীদ রকিবুলের ছবি হাতে বাবা, পাশে মা। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হন রাকিবুল।
উত্তাল জুলাই বিপ্লবের শুরু থেকেই সক্রিয় ছিলেন ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেন। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হন গত বছরের ১৯ জুলাই। তবে লাশের কোনো ময়না তদন্ত হয়নি। ওই ঘটনায় মামলা হলেও বিচার হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের। অশ্রু সজল নয়নে কথাগুলো বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ঝিনাইদহের রাকিবুলের বৃদ্ধ বাবা, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।